আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিল ট্রাইব্যুনাল। অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এনসিপির মাসব্যাপী পদযাত্রা এখন কুড়িগ্রামে। ৩ আগস্ট বাংলাদেশ পুনর্গঠনে ইশতেহার। চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহাসড়ক অবরোধ। নির্বাচন কমিশনকে $48 লাখ সহায়তা দিচ্ছে জাপানি। ইভিএম কেনায় ৩,০০০ কোটি টাকার অনিয়মের অভিযোগে ৩ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। শুরুতেই শিরোনাম দেখছিলেন। আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ৬ মাস সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এটাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়। এছাড়া এই মামলায় আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের ২ মাসের সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছে এমন বক্তব্যের জন্য শেখ হাসিনা সহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের সময় টেলিফোনে আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সাথে কথা বলেন, আর সেটি ভাইরাল হয়। আজকের শুনানিতে আবারও জানানো হয় এই মামলায় শেখ হাসিনার বক্তব্যের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বাংলাদেশে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বাদী, সাক্ষী এবং তদন্তকারী কর্মকর্তা সহ যারাই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার ১ শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এদিকে আশুলিয়ায় হত্যার পর লাশ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক সাবেক এমপি সাইফুল সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই মামলায় ১৩ জুলাই পরবর্তী শুনানি। সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শহীদুল ইসলাম সহ ৭ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ৫ জন। একজন গুরুতর আহত হন। পরে ৫ জনের লাশ এবং আহত ব্যক্তিকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয়। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণা করা হবে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে কুড়িগ্রামের রাজারহাটে পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে তা প্রতিহত করা হবে। এর আগে বেলা ১১টায় রংপুর থেকে গাড়িবহরে রওনা হয়, আর পথে পথে তাদের স্বাগত জানান স্থানীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। এনসিপির কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের মধ্যে রয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম সহ আরও অনেকে। কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় ঘুরে লালমনিরহাটে পৌঁছাবে এনসিপির গাড়িবহর। সেখানে শহরের মিশন মোড়ে পথসভা অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইশতেহার ঘোষণা করব। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম। ৫ই আগস্ট যেভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, ৩ আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব ৩ আগস্ট শহীদ মিনারে। নেতাকর্মীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে ব্লকেট কর্মসূচি পালন করতে পটিয়া থানার সামনে অবস্থান নেন তারা। পরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে
আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, পরে তাকে পটিয়া থানায় চত্বরে নেওয়া হয়। আর ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতারে অসম্মতি জানায়। আর এই নিয়ে ছাত্রদের সাথে পুলিশের বাগবিতণ্ডার এক পর্যায়ে হয় সংঘর্ষ। পরে ওই ছাত্রলীগ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। সংঘর্ষে 6 জন আহতের দাবি করছে শিক্ষার্থীরা। তবে পুলিশের দাবি, থানায় প্রবেশ করে মব সৃষ্টির চেষ্টা করা হয়। তা প্রতিহত করার সময় পুলিশের 3 থেকে 4 জন সদস্য আহত হয়েছেন। আমি আজকে যাব মেডিকেলে আমার ওয়াইফকে নিয়ে। এখানে দেখতেছি আন্দোলন চলতেছে, রুট ব্লক করে রাখছে, মানে আমাদের অনেক কষ্ট হচ্ছে। সমর্থন করতেছে না আজকে আমাদের অবস্থা খারাপ, কারণ আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। পরীক্ষা দিচ্ছি আমরা, যাবো তো গাছবাড়িয়া। গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আমাদের জুলাই অভ্যুত্থানের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। যার নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়েছে সেই ওসিকে দ্রুত সময়ের মধ্যে অপসারণ করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত ছিল প্রত্যেককেই শাস্তির আওতায় আনতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে। সংসদীয় এলাকায় সীমানা নির্ধারণের আগামী নির্বাচনে ইসির অধীনে কমিটি গঠন এবং দীর্ঘমেয়াদে একটি স্বতন্ত্র কমিটি গঠনে ঐক্যমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। বেলা 11টার দিকে জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে দ্বিতীয় পর্যায়ের 8ম দিনের সংলাপ। আর শুরুতেই কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, গণঅভ্যুত্থান সাফল্য থেমে গেলে হবে না। বিভিন্নভাবে দলীয় এবং জোটগতভাবে কমিশনের সাথে যোগাযোগ করা হচ্ছে। এক জায়গায় পৌঁছাতে পারবেন বলে আশাও জানিয়েছেন তিনি। বলেন, সকলের আন্তরিকতা থাকলে জুলাইয়ের মাঝামাঝি ঐক্যমত্যে পৌঁছানো যাবে। বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতারা অংশ নিয়েছেন। এখানে স্বচ্ছতার জন্য একটু পরিবর্তন আসছে, যে একটা স্পেশালাইজড কমিটি হবে, সেই কমিটি নির্বাচন কমিশনকে সাহায্য করবে। সীমানা পুনর্নির্ধারণ করার জন্য প্রয়োজন বোধে এ ব্যাপারে দক্ষ, যোগ্য, পেশাদার ব্যক্তিবর্গকে আপনারা এর সাথে যুক্ত করতে পারেন। বাউন্ডারি কমিশন আলাদা করে দেওয়া, যেমনটা ভারত সহ বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের প্রস্তাবনা। কখনো কখনো আমরা অগ্রসর হই, কখনো কখনো আমরা যতটা অগ্রসর হতে চাই ততটা না পারায় খানিকটা হতাশ হই। কিন্তু তারপরেও জুলাই মাসের এই 2 তারিখে দাঁড়িয়ে যেটা আমার মনে হয় যে আমরা চেষ্টা করলে এই জুলাই মাসের মাঝামাঝি সময়ে হয়তো একটা সনদের জায়গায় যেতে পারবো। এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ভুয়া তথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলে এবং নৈতিক মানদণ্ড বজায় রেখে সংবাদ পরিবেশনকারী গণমাধ্যমকে সহায়তা করার জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে যমুনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউনেস্কোর বাংলাদেশ অফিস প্রধান সুসান ভাইজ এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন আর সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক শাখার সিনিয়র প্রকল্প কর্মকর্তা মেহেদি বেনচেলা। তাদের প্রধান উপদেষ্টা বলেন, সরকারের প্রধান সমস্যা হচ্ছে ভুয়া এবং মিথ্যা খবর, আর এর একটি অংশ ছড়াচ্ছে দেশের বাইরের কিছু লোক। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি প্রথাগত সংবাদ মাধ্যম এবং অনেক সময় ভুয়া তথ্য ছড়াচ্ছে বলেও জানিয়েছেন তিনি। পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। হচ্ছেন সারা দেশে এই আগামী যে প্রত্যাশিত নির্বাচন, এই নির্বাচনে প্রায় 12.5 কোটি ভোটার, 12.5 কোটি ভোটার, 12 কোটিরও প্রায় 12,50,00,000 মতন কম বেশি ভোটার হবে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে শুধু পটুয়াখালী জেলাতে যেরকম 1511 জন আজকে কাউন্সিলর, আমরা যদি সামগ্রিকভাবে চিন্তা করি তাহলে আগামী প্রত্যাশিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সামগ্রিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এটির কাউন্সিলরের সংখ্যা হচ্ছে 12,50,00,000। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 12,50,00,000 যে আমাদের কাউন্সিলর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের কাছে গিয়ে আমাদেরকে তুলে ধরতে হবে যে আমরা দেশের জন্য, তারা যদি বাংলাদেশের মানুষ যদি আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনার আমার আমাদের সকলের যে দল বিএনপি সংক্ষেপে, এই দল দেশের মানুষের
দেওয়া দায়িত্ব যদি পায় তাহলে আমরা কি করব। আমরা কৃষির জন্য কি করব, দেশের কৃষকদের জন্য আমরা কি করব, আমরা দেশের শিক্ষার্থীদের জন্য কি করব, আমরা দেশের নারীদের জন্য কি করব, আমরা দেশের শিক্ষা ব্যবস্থা কি করব, আমরা দেশের আগামী প্রজন্মের তরুণদের জন্য, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা কি করব, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা কি করব দেশের মানুষের জন্য, আমরা এই দেশের কম বেশি বিচার ব্যবস্থা কেমন হবে, এই দেশের আইন শৃঙ্খলা কেমন হবে, এই কথাগুলো, সকল কথাগুলো পৌঁছে দিতে হবে দেশের মানুষের কাছে। এর ভিতরে 31 দফার আমরা বিভিন্ন জেলা পর্যায়ে প্রোগ্রাম করেছি। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, আমাদের নেতাকর্মীরা এসছে কেন্দ্র থেকে, তারা তুলে ধরেছে। এই যে এখানে আজকে মোশাররফ আমাদের উপস্থিতি আছে, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ সহ আরও নেতৃবৃন্দ বিভিন্ন জেলায় গিয়েছেন। আমরা তুলে ধরেছি বিভিন্ন পর্যায়ে, কেন্দ্র থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত, এখনো বাকি আছে সব আমাদের সেশনে। আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশকে সহায়তা করবে জাপান ও জাতিসংঘ। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশনের নামে $48 লাখ সহায়তা চুক্তি করেছে জাপান। নির্বাচন ভবনে চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, জাপানের রাষ্ট্রদূত সাইদা সিনচি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান নিলান। এ সময় স্টেফান নিলান আশা প্রকাশ করেন বাংলাদেশ আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে। আর এই জাপানি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার পাশে থাকবে তার দেশ। এর আগে ইসি সচিব জানিয়েছেন, এনআইডি সংক্রান্ত অভিযোগ দ্রুত সমাধানের চেষ্টা করছে কমিশন। জানুয়ারি থেকে জুন পর্যন্ত 9 লাখের বেশি এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করছে নির্বাচন কমিশন। বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রের 3,000 কোটি টাকার বেশি নষ্ট করেছে, এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াতকে তাদের প্রায় 3 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন এবং তলবে হাজির হন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আক্তার এবং ওই সময়ের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। এই দিন সব মিলিয়ে নির্বাচন কমিশনে 6 জনকে তলব করা হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি আর্থিক বিধিবিধান লঙ্ঘন করে টেন্ডার ব্যতীত বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে 1.5 লাখ টাকা ইভিএম ক্রয় করা সহ সরকারের প্রায় 3,172 কোটি টাকা ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। কুমিল্লার মুরাদনগরের মতো ঘটনা দেশে যাতে আর না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকতে বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এমন ঘটনাগুলোয় আসামিদের দ্রুতই গ্রেফতার করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। জানান, যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তবে অস্ত্রের ম্যাগাজিন ব্যবহারের ঘটনাটি ভুলবশত হয়েছিল বলেও জানিয়েছেন তিনি। চালের যথেষ্ট উৎপাদন থাকলেও চালের দাম বেশি বলে জানিয়েছেন উপদেষ্টা। বলেছেন, কিছু মানুষ নিজেদের লাভের জন্য এমন কাজ করছে যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।